আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়তি গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ঋতু ডায়েরি দেখে অবাক, এটা তো 2026 নয়, 2025 সালের 9 মে। তাহলে বিয়ে, নীল এইসব স্বপ্ন ছিল, কিন্তু গতকালের কথা মনে নাই কেন? মনে হচ্ছে এইসব আমার সাথে বাস্তবই হয়েছে। ঋতু চোখ বুজে পুরনো কথা মনে করার চেষ্টা করলো, কিন্তু পড়লো না। ঋতু একটা অভ্যাস ছিল ডায়েরি লেখার, সারাদিন যা করতো রাতে তা লিখে রাখতো। এই অভ্যাসটা হয়েছে কলেজে থাকতে। ঋতুর হাতের লেখা ছিল খুব বাজে। একদিন স্যার ঋতুকে ধমক দিয়ে বলল, কাল থেকে হাতের লেখার খাতা নিয়ে আসবা আর লিখে আমাকে দেখাবা। কলেজে গিয়ে যদি হাতের লেখার খাতা দেখাতে হয় তাহলে কি আর মান সম্মান থাকে? তখন ঋতুর প্রিয় আলিম স্যার টিপস দেয় যে তুমি সারাদিন যা করবে তা রাতে ডায়েরিতে লিখে রাখবে, এতে তোমার হাতের লেখাও ভালো হবে আর তোমার সুখ দুঃখ হাসি কান্নার স্মৃতি ডায়েরির পাতায় গাঁথা থাকলো। সেই থেকে ডায়েরি লেখা শুরু। ঋতু তাই তো আজ সেটার ফল পাচ্ছে। ঋতু ডায়েরিটা নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে পড়া শুরু করলো। টানা 5 ঘন্টা পড়ার পর ঋতুর অতীত কিছুটা মনে আসলো। বলতে ভালোই মনে পড়ে এমন, কিন্তু বর্তমানে একজন জেলারের দায়িত্ব কর্মরত আছে, কিন্তু অস্থায়ী। কিছুদিন পরই পোস্টিং থানায়। 2 দিন পর বাসা থেকে বের হলো ঋতু ডিউটিতে যাওয়ার জন্য। ওইদিকে জেল থেকে আসামি পালিয়েছে, সেটাও ধরতে হবে। 2 দিন ডিউটি করিনি, তার জন্য জবাবদিহি করতে হবে। ঋতু ভেবে দেখলো যদি আসামি ধরতে পারি তাহলে হয়তো জবাবদিহি করতে হবে না। তাই ইবু স্যারকে নিয়ে আর কনস্টেবল খালেক ভাইকে নিয়ে সিভিল বেশে বের হলো। রাত হলে যেমন অন্ধকার নেমে আসে, তেমনই রিভার্স ক্লাবে রাত হলেই অপরাধী এক জায়গায় জড়ো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পুলিশ ঢুকতে পারে না। যদি জানতে পারে আমরা পুলিশ তাহলে শেষ। একবার রিভার্স ক্লাবে অপারেশন আসছিল, কিছু সাহসী অফিসার, কিন্তু বের হয় লাশ হয়ে। রিভার্স একজন মানুষের নাম। রিভার্সের নাম শুনলে বড় বড় লিডারদের গলা শুকিয়ে যায়। ঋতু কালো জিন্স পরে আর কালো শার্ট আর চোখে কালো চশমা, একদম ম্যাচিং করা। রিভার্স ক্লাবের সামনে সেই খাবার হোটেল যেটা স্বপ্নে এসেছিল ঋতুর। ক্লাবের ভিতর ঋতুর বিশ্বস্ত সোর্স আছে, যার ইনফরমেশন কখনো ভুল হয় না। তার কাছে এসেছে দেখা করতে। এমন সময় ইবু স্যার বলল, ঋতু তুমি হোটেলে গিয়ে বসো, আমি আর খালেক ভাই ভিতর থেকে আসি। ঋতু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ঋতু খাবার হোটেলের ভিতরে ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেল। রেস্তোরাঁর মালিক সেই আছে যে স্বপ্নে ছিল, কিন্তু সে আর চোখে তাকাচ্ছে। ভুনা খিচুড়ির ঘ্রাণ আসছে। বাবুর্চি কি আগে থেকে জানতো বৃষ্টি হবে? ঋতু চেয়ারে বসতেই বিদ্যুৎ চলে গেল। মনে অনেক ভয় কাজ করছে। স্বপ্ন কি তাহলে সত্যি হবে নাকি? অন্ধকারে কেউ এসে ঋতুর হাত চেপে ধরে। ঋতু চিৎকার দিয়ে ওঠে। ঋতুর মন বলে এই বুঝি আমি শেষ, কিন্তু যে হাতটি ধরেছে সেই রেস্তোরাঁয় কাজ করে, টেবিল চেয়ার এইসব পরিষ্কার করে। পিচ্চি ছেলে। ছেলেটি চিচিয়ে বলল, আপা আপা আপনি ভয় পাবেন না, বলেই মোমবাতি জ্বালিয়ে দেয়। কিন্তু মোমবাতি জ্বালানোর পরেই ছেলেটিকে দেখা যাচ্ছে না, শুধু দাঁত সাদা বালির মতো চিকচিক করছে, কারণ ছেলেটি কালো কুচকুচে ছিল। ছেলেটি ছিল বেজায় দুষ্টু। দাঁত বের করে হাসি দিয়ে বলল, আপা এত ডরান কেন, বলেই চলে গেল। ঋতু ভয়ে গলা শুকিয়ে গেছে, কিন্তু খালেক ভাই আর ইবু স্যার আসছে না কেন? যে অপরাধী পালিয়েছে তাকে ঋতু কখনো দেখেনি, শুধু খালেক ভাই ছাড়া। কিন্তু অবাক করার কথা হলো 4 বছর ধরে কারাগারে, কিন্তু আজ পর্যন্ত নাকি কেউ দেখা করতে আসেনি। আর সবসময় নাকি নিজেকে কালো চাদরে ঢেকে রাখতো। ঋতু বসে আছে, এদিক সেদিকে তাকিয়ে দেখছে, কিন্তু হঠাৎ কাঁটা চামচের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু মানুষ দেখা যাচ্ছে না। হঠাৎ নিরালোয় ভরে যায় হোটেল। কেউ একজন বসে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। ঋতুর মনে হলো নীল হয়তো আশেপাশেই আছে। কালো চাদরে ঢাকা লোকটি উঠে ঋতুর দিকে আসছে। এইদিকে ইবু আর খালেক ভাই হোটেলের দরজায়। খালেক ভাই দেখেই বলল, এই তো আসামি ম্যাডাম, ধরেন ওকে। হোটেল মালিক খালেক ভাইকে ডেকে বলল, উনি কে জানেন? রিভার্স। খালেক ভাই থমকে দাঁড়ায়। রিভার্স ঋতুর সামনে যায়। ঋতু ভয়ে জড়সড় হয়ে আছে। রিভার্স ঋতুর সামনে গিয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঋতুর কাছে চোখ দুটো চেনা চেনা লাগছে। ইবু পিস্তল বের করে গুলি চালাবে, এমন সময় রিভার্স মুখ থেকে কালো চাদরটা ফেলে দেয়। ঋতু দেখেই অজ্ঞান পড়ে যাবে, তখন রিভার্স ঋতুকে কোলে নেয় আর হাত উঁচু করে হোটেল মালিককে ইশারা দেয় মোমবাতি নিভিয়ে ফেলতে। হোটেল মালিক তাই করে। 10 সেকেন্ড পর বিদ্যুৎ আসে, কিন্তু রিভার্স আর ঋতু নেই। ইবু পিস্তল তাক করেই দাঁড়িয়ে আছে। ইবু আর খালেকের কাছে সব স্বপ্নের মতো লাগছে। অনেক খোঁজাখুঁজি করে হতাশ হয়ে 2 জন চলে যায়, আর জানাজানি হয়ে যায় 2 জনের ক্ষতি হবে। এইদিকে ঋতু জ্ঞান ফিরে চোখ মিলে তাকিয়ে দেখে সব নীল। চোখ বন্ধ করে আবার খোলে, কিন্তু সব নীল। এই দিক সেদিকে তাকিয়ে মনে হচ্ছে এটি একটি নীল পাহাড়ের গুহা। সূর্যের আলোটাও নীল মনে হচ্ছে। গুহা থেকে বের হয়ে চারিদিকে তাকিয়ে দেখে সব নীল গাছপালা, পাহাড়, পানি। ঋতু মনে হচ্ছে নীল দেশে আছে, কিন্তু এমন দেশ কোথাও আছে জানা ছিল না। কিন্তু এই নীলের মধ্যে একজন দাঁড়িয়ে আছে, কালো কুচকুচে মানুষ। ঋতুর বুঝতে বাকি রইল না উনি রেস্তোরাঁয় ছিলেন। তার পাশে বসে আছে একটি শিয়াল। কালো লোকটি কিছু বলছে আর শিয়ালটি তা খুব মনোযোগ দিয়ে শুনছে। ঋতু দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর শিয়াল এসে বলল, আপনাকে কেন ধরে আনা হয়েছে জানেন? ঋতু শিয়ালের কথা শুনে অবাক। এখন শিয়ালকে আপনি বলবে না তুমি বলবে ভেবে পাচ্ছে না। আর শিয়ালটি 2 পায়ে ভর দিয়ে হাঁটে। কি অবাক কাণ্ড! ঋতু বলল, কি রে শিয়াল, তুই কথা বলতে পারিস কেমনে?
শিয়ালকে শিয়াল আর তুই বলাতে প্রচণ্ড রেগে যায়। শিয়াল হুঙ্কার ছেড়ে বলে, এই শহরের কিং আমাকে তুই করে বলে, আর আপনি সামান্য পুচকি মেয়ে হয়ে আমাকে তুই বললেন, আর আমাকে শিয়াল বলেন কেন? আমার নাম রিচি। রিচি বলল, আপনাকে ধরে আনা হয়েছে তার কারণ হলো আমাদের মহারাজা আপনার রক্ত মাথায় ঢেলে অভিশাপ মুক্ত হবে। ঋতুর রক্ত দিয়ে অভিশাপ মুক্ত হবে রিভার্স। এই কথায় ঋতু চমকে যায়, ঘুম ভেঙে যায় ঋতুর, নিজেকে মেঝেতে আবিষ্কার করে। চারদিকে তাকিয়ে দেখে এটা নীলের বাসা। অজ্ঞান হয়েছিল, মানে এটাও স্বপ্ন ছিল। কিন্তু এখন ঋতু পড়ে যায় বিপাকে, কোনটা স্বপ্ন কোনটা বাস্তব বোঝার উপায় নাই। এইদিকে আপনাদের মাথাও গরম, কারণ গল্পটি শুনে কিছুই বুঝতেছেন না। তো আপনারা চিন্তা করবেন না, গল্পটি গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ঋতু ভাবলো এখন এটা স্বপ্ন নাকি বাস্তব সেটা নির্ধারণ করব কিভাবে। তখন ঋতুর একটা মুভির কথা মনে পড়লো, স্বপ্নে চিমটি দিলে নাকি ব্যথা পাওয়া যায় না, তাই এক হাত দিয়ে আরেক হাতে চিমটি দিল অনেক জোরে। ব্যথায় নিজেই উফ বলে উঠলো, তার মানে বাস্তবেই আছে। ফ্লোর থেকে নিজেকে উঠাই ঋতু। হঠাৎ মনে পড়ে মেয়ে দুটো কার ছিল আর কে। দিন যতই যাচ্ছে একটার পর একটা ঝামেলা দেখা দিচ্ছে, এর একটা বিট করা দরকার। কিন্তু নীলকে নিয়ে যে বসবে কথাগুলো বলবে, কিন্তু নীলের সামনে গেলেই সবকিছু ভুলে যায়। আর নীলকে রহস্যময় ছেলে মনে হয়। নিজে পুলিশ বলে কি এমন মনে হচ্ছে, কারণ পুলিশের মন তো সন্দেহের মতো, মানুষ দেখলেই মনে হয় ও মনে হয় অপরাধী। ঋতু ভাবলো চাকরিটা মনে হয় ছেড়ে দেওয়া দরকার, কিন্তু কিছু প্রশ্নের উত্তর দরকার। মেয়ে দুইটা কে, আর নীলের শরীরে কেন নীল রক্ত, আর নীলের দাদু কই? নীল হসপিটাল থেকে বাসায় ফিরল, আর ঋতু পুলিশের চাকরি ছেড়ে নীলের বাবার ব্যবসা দেখাশোনা করতে লাগলো। আর নীলের দিকে নজর রাখছে, নীল কোথায় যায় কি করে। নতুন কলেজ, নীলের প্রতিদিন ঋতু গাড়িতে করে নীলকে কলেজে ছেড়ে যায়। নীল তখন ক্লাসে বসে খাতায় কিছু লিখছিল। এমন সময় কলেজের ফার্স্ট গার্ল গুন্ডি মেয়ে ফারিয়া এসে নীলের খাতার উপর থাবা দেয়। নীল বলল, কি চাই? ফারিয়া বলল, তোমাকে চাই, আই লাভ ইউ। নীল বলল, আমি বিবাহিত। ফারিয়া কথাটা শুনে হেসে দেয়। নীল বলল, আমার কথা শুনে হাসলেন কেন? ফারিয়া বলল, হাসি পাওয়ার মতো কথা বললে হাসবো না তো কান্না করব? নীল বলল, যা সত্যি তাই বলছি। ফারিয়া বলল, সত্যির খেতাপুরি, কাল থেকে আমার সাথে প্রেম করবে, এটাই ফাইনাল, না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। নীল আবার বিয়ের কথা শুনে বোতলের সিপিটা খুলে ঢকঢক করে এক বোতল পানি খেয়ে ফেলে, আর বলে, এইসব কি বলেন? ফারিয়া বলল, বেশি কথা বলবি না, তোকে খুব ভালোবাসি, বলে চলে গেল। ফারিয়া দেখতে আসমানি নীলপরির মতো, কিন্তু একটু চঞ্চল, একটু বললে ভুল হবে অনেক। ফারিয়ার বাবা উপজেলা চেয়ারম্যান, তাই হয়তো এত পাওয়ার দেখায়। একটা ছেলে এসে বলল, আরে নীল, তোর তো কপাল খুলে গেল, ফারিয়ার মতো মেয়ে তোকে প্রপোজ করে গেল। কিন্তু নীল কারো কথায় কান্না দিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। নীল 2টা ক্লাস বাদ দিয়ে বাসায় চলে যায়। বিকালে নীল বসে টিভি দেখছিল। এমন সময় অফিস থেকে এসে ঋতু বলল, তুমি 2টা ক্লাস করনি কেন? নীল বলল, আপনাকে কে বলল? ঋতু বলল, কলেজ থেকে মেসেজ আসছে, 2টা ক্লাস করনি কেন? নীল বলল, এমনি ভালো লাগেনি তাই চলে আসছি। ঋতু বলল, আচ্ছা কাল থেকে পুরো ক্লাস করবা। নীল বলল, হুম। ঋতু বলল, দুপুরে খাইছো? নীল বলল, হুম। ঋতু বলল, আচ্ছা টিভি দেখো তাহলে। ঋতু ড্রেস চেঞ্জ করে এসে দেখে নীল টিভিতে ইমরান হাশমি সেই পুরোনো আশিক বানায়া গানটা মনোযোগ দিয়ে দেখছে। ঋতু তার দরজার আড়াল থেকে দেখছে। ঋতু মানা করলো না, কারণ দেখে কিছু শিখুক। কিন্তু ঋতুর হাতে থাকা ফোনটা বেজে ওঠে, আর নীল ফোনের শব্দ শুনে চ্যানেল পাল্টে দেয়। পরের দিন নীল কলেজে যাবে। ঋতু খেয়াল করলো নীলের চোখ দুটো কেমন জানি নীল নীল লাগছে। ঋতু প্রতিদিনের মতো নীলকে কলেজে নামিয়ে অফিসে চলে যায়। নীল ক্লাসে যাবে, এমন সময় ফারিয়া নীলের পর আটকে দাঁড়ায়। ফারিয়া বলল, কি জানো, কি ভেবে চিনতে দেখলা? আমাকে ভালোবাসবা তো? নীল নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু ফারিয়া আবার গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করলো, আমাকে ভালোবাসবে বলো নীল? আমি মজা করছি না নীল, আমি যেদিন তোমাকে প্রথম দেখি সেই দিন তোমার প্রেমে পড়ে গেছি। নীল বলল, আমি বলছি আমি বিবাহিত, আমাকে যে প্রতিদিন নামিয়ে দিয়ে যায় উনিই আমার ওয়াইফ। ফারিয়া বলল, তুমি 10টা বিয়ে করলেও আমার কোনো আপত্তি নাই, আমি শুধু তোমাকে চাই। ফারিয়া এরকম করে কোনোদিন কারো কাছে রিকোয়েস্ট করেনি, যতটা না নীলকে করছে। নীলের চোখ দুটো পুরো নীল হয়ে গেছে। নীল বলল, আমার জন্য তুমি কি করতে পারবে? ফারিয়া বলল, তুমি যা বলবে আমি তাই করব। নীল কলেজের ছাদটা আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওইখান থেকে লাফ দিতে পারবে? ফারিয়া বলল, তুমি বললে আমি অবশ্যই পারবো। নীল বলল, চলো ছাদে যাই, লাফ দিবে। নীলের কথা শুনে ফারিয়া চলল ছাদে। নীল বলল, এইবার লাফ দাও। ফারিয়া আস্তে আস্তে রেলিং এর কাছে গেল, নিচে তাকাতেই বুকটা কেঁপে ওঠে। ফারিয়া বলল, আমি লাফ দিতে পারবো না, আমি চললাম, আমার ভালোবাসা লাগবে না। নীল ফারিয়ার চুলের মুঠি ধরে বলল, আমার যে খুনের নেশা উঠছে, এটা থামবে কে? চলো, তোকে মরতেই হবে। নীল টানতে টানতে ফারিয়াকে ছাদ থেকে ফেলে দিল। 5 তলা থেকে ফারিয়াকে ফেলে দেওয়া হলো। ফারিয়ার এক সাইড থেতলে গেছে, রক্ত ভিজে গেছে, পুরো কলেজ থমকে গেছে। ক্লাস থেকে সব স্টুডেন্ট স্যার বের হয়ে আসছে। আমি নীল, মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছিল, কাউকে খুন করতে হবে, তা না হলে শান্তি লাগবে না। আমার কাছে খুন করা একটি নেশা, যা মাঝে মাঝে ভয়াবহ রূপ ধারণ করে। পাকা পেঁপে যেমন উপর থেকে ছেড়ে দিলে থেতলে যায়, তেমনি ফারিয়ার দেহটা হয়ে গেছে।
আর ফারিয়ার মাথাটা একটি ইটের উপর পড়ায় মাথা ফেটে রক্ত বের হচ্ছে আর মস্তিষ্কগুলো ছড়িয়ে ছিটে পড়ে আছে। এইসব দেখে কলেজের অনেক স্টুডেন্ট জ্ঞান হারিয়ে ফেলছে, কিন্তু নীল পিছন থেকে মুখ লুকিয়ে হাসতে লাগলো দাঁত বের করে। নীল খুনের নেশায় আছে। নীলের মনে এখন একটু শান্তি লাগছে। নীলের সৌভাগ্য যে নীলকে কেউ দেখে নাই, না হলে ফেসে যেত। পরের দিন একটা স্যারও কলেজে নেই, সব জেলে। ফারিয়ার বাবা মামলা করছে কলেজ চলাকালীন কিভাবে একজন স্টুডেন্ট ছাদ থেকে পড়ে যায়। ফারিয়ার বাবা উপজেলা চেয়ারম্যান হওয়ায় বড় বড় নেতাদের সাথে ভালো লিঙ্ক আছে, তার জন্য কলেজে এত তোলপাড় হচ্ছে। পুরো কলেজও ফারিয়ার হত্যার তদন্ত চলছে। প্রত্যেক স্টুডেন্টদের বাসায় বাসায় গিয়ে গোপন তদন্ত করা বা সাধারণ জিজ্ঞাসা করা হচ্ছে। ফারিয়ার বাবার এক কথা, তার মেয়ে আত্মহত্যা করেনি, খুন করা হয়েছে। শুধু হত্যাকারীকে একবার দেখতে চাই। ঋতু অফিসের চাপে কিছুদিন ধরে নীলকে কলেজে ছেড়ে দিতে পারে না, তাই কলেজে কি হয়েছে তা জানে না। তদন্তের দায়িত্ব পেয়েছে ওসি আকবর, সেই আকবর যে নীলকে একবার অ্যারেস্ট করেছিল। তিনি আবার বদলি হয়ে এসেছেন, এবার হয়তো পুরো ঝামেলাই হবে। রাত 11টা বাজে, হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। ঋতু ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখে নীল ঋতুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নীলের ছোট ছোট নিঃশ্বাস ঋতুর গলায় পড়ছে। নীল কেমন করে ঘুমাচ্ছে তা ঋতু দু চোখ ভরে দেখছে। আবার কলিং বেলটা বেজে উঠল। এবার ঋতু বিরক্ত বোধ করলো। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 11টা 5 বাজে। এত রাতে আবার কি আসলো? ইচ্ছা না থাকা সত্ত্বেও আস্তে আস্তে উঠে দরজা খুলে দেখে সেই ওসি আকবর দাঁড়িয়ে আছে। অবাক হয়ে যায় ঋতু, ইনি আবার এখানে কেন? ঋতু বলল, আপনি? আকবর বলল, জি আমি। অবাক হচ্ছেন? বলছিলাম না আবার দেখা হবে? দেখা হয়ে ভালোই লাগলো। ঋতু বলল, কি চান এত রাতে সেটা বলেন। ঋতু ভুলে ওন্নাটা বিছানায় ফেলে চলে আসে, ফলে ঋতুর দেহের কিছু অংশ ওসির নজর পড়ে। ওসি বলল, কি চাই এত রাতে, বুঝতে পারেন না? নজরে তাকাই। ঋতু বলল, মানে? আকবর বলল, মানে হচ্ছে এটা তো নীলের বাসা। ঋতু বলল, জি তো? আকবর বলল, আমরা নীলের সাথে দেখা করতে চাই। ঋতু বলল, কারণ বলেন, নীলকে কি দরকার? আকবর বলল, নীলের স্কুলে একটা মেয়ে খুন হয়েছে, সেটার জন্য প্রত্যেক স্টুডেন্টের বাসায় গিয়ে সাধারণ জিজ্ঞাসা করা হচ্ছে। ঋতু বলল, এত রাতে একটা স্টুডেন্টের বাসায়? আমাকে কি আইন কানুন শিখাবেন আবার? কোনো ওয়ারেন্ট আছে দেখান দেখি। এইবার ওসি একবার ভেবাচেকা খেয়ে যায়। সত্যি তো, এত রাতে আসা ভুল হয়েছে, আর ঠিকানাটা খেয়াল করা হয়নি, তাহলে দিনেই আসতাম। ওসি বলল, ওকে, তাহলে কাল দিনেই আসবো, তখন তো বাধা দিতে পারবেন না। ঋতু চিন্তায় পড়ে গেল। নীলের কলেজে খুন, আর নীল তা ঋতুকে বলেনি। ঋতু খাটের উপর উঠতেই বৃষ্টি পড়তে লাগলো, আর হালকা বাতাস। ঋতু বিছানা থেকে নেমে জানালার কাপড়গুলো টেনে দিল। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাছে। সব কাজ শেষ করে ঘুম ঘুম চোখে বিছানার উপর ধপাস করে শুয়ে পড়ে। ঋতু শুতেই নীল ঋতুর গায়ের উপর দিয়ে এক হাত দেয়। ঋতুর চোখগুলো তখন গোল গোল আকার ধারণ করে, কারণ হাত দিছে ঋতুর বুকের উপর। ঋতুর চোখের ঘুমগুলো দৌড়ে পালায়। নীল তখন ঋতুকে চাপ দিয়ে ধরে একটানে নিজের বালিশে নিয়ে আসে। ঋতু বোকার মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তারপর নীল এক হাত দিয়ে ঋতুর গোলাপের পাপড়ির মতো ঠোঁটে স্পর্শ করে, আর চোখের পলকেই পিচ্চি ছেলেটা ঋতুর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ঋতু তো পুরোই আশ্চর্য হয়ে গেছে, তার পিচ্চি জামাইটা এত বড় হয়ে গেছে জানাই ছিল না। নীলের হাতটা তখন ঋতুর, বাকিটা ইতিহাস। সবশেষে নীলের মাথাটা ঋতুর বুকে। ঋতু তখন বলল, এখন উঠো। ঋতু নীলের মাথা ধরে তুলে কপালে কিস করে মুচকে হাসি দিয়ে মুখের দিকে তাকাতেই ঋতু চিৎকার দিয়ে বিছানা থেকে পড়ে যায়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই 1.6K লাইক কমপ্লিট করে দিও। ধন্যবাদ।